আসসালামু আলাইকুম। আজকের ক্লাসের শুরুতে তোমাদেরকে স্বাগতম। তো গতদিন আমরা দ্রাবক নিষ্কাশন সম্পর্কে কিছুটা প্রাথমিক ধারণা নিয়েছিলাম। তাহলে আমরা আজকে দ্রাবক নিষ্কাশনের রাশিমালা এবং দ্রাবক নিষ্কাশনের সাহায্যে কিভাবে নিষ্কাশন করব, কোন একটা ধাতুকে লাভজনকভাবে নিষ্কাশন করব সেটা জানবো, এবং এই দ্রাবক নিষ্কাশনের প্রয়োগগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। তো চলো আমরা শুরুতে একটা ছবি দেখে নিই। এখানে দুইটা ছবি আসছে। এই ছবিতে দেখো তো এখানে কি দেখতে পাচ্ছ স্যার? দ্বিতীয় যে ছবিটা আসছে সেখানে আমার কথাই শোনা যাচ্ছে না? আমরা যখন পানিতে কাপড় ধুইতে যাই, হ্যাঁ, কাপড় পরিষ্কার করতে গেলে দেখা যায় আমরা যখন ওয়াশিং পাউডার দিয়ে যখন পানিতে মিশাই, যখন এটা আমরা নাড়ি, পানিগুলো কিছুক্ষণ শেক করি, তখন কি হয়? ফেনা ওঠে। ফেনাগুলো স্যার কোথায় থাকে, উপরে না নিচে? স্যার উপরে। তার মানে কি আমরা এটা বলতে পারি না যে তখন ওই যে দ্রবণ, সেই দ্রবণের মধ্যে দুইটা পৃথক লেয়ার তৈরি হয়ে যায়, একটা উপরে ফেনা থাকে আর নিচে একটা দ্রবণ থাকে। তাহলে এই আমরা কথা কেটে কেটে আসতেছে। কি কথা কেটে কেটে আসছে আজকে? আচ্ছা, আমি তোমাদেরকে মিউট করে দিচ্ছি, প্রয়োজন হলে কথা বলবা। এখন কি শুনতে পাচ্ছি? একজন বলো। জি স্যার। ওকে ওকে, আবার মিউট করে ফেলো। ওকে, তাহলে আমরা দ্রাবক নিষ্কাশন যেটা করব, সেই দ্রাবক নিষ্কাশনের মধ্যে আমরা দেখব যখন আমরা একটা দ্রাবকের মধ্যে মেশাবো, দ্রাবকের মধ্যে মেশানোর পরে দেখবো যে তাদের মধ্যে কি থাকবে স্যার, দুইটা লেয়ার থাকবে। এরকম মেশানোর পর যখন আমরা ঝাঁকাবো তখন তাদের মধ্যে দুইটা লেয়ার থাকবে, যেমন আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি দুইটা পৃথক লেয়ার তৈরি হয়েছে। তাহলে এভাবে আমরা পৃথকীকরণ ফানেলের সাহায্যে কোন একটা জৈব যৌগকে একটা দ্রবণ থেকে পৃথক করে আনবো। এই পৃথক করার পদ্ধতিটাকে বলছি দ্রাবক নিষ্কাশন। আবার বলছি, একটা জৈব যৌগকে কোন একটা দ্রবণ থেকে ভিন্ন একটা দ্রাবক ব্যবহার করে নিষ্কাশন করা বা বের করে নিয়ে আসার পদ্ধতিটাকে বলা হচ্ছে দ্রাবক নিষ্কাশন। তো এই দ্রাবক নিষ্কাশনের পরিচয়টা আমরা জেনে নিলাম। এখন দ্রাবক নিষ্কাশন একটা উদাহরণ হতে পারে এরকম, যেমন ধরো আমরা এখানে যে কথাটা বলছি যে এখানে দুটো পৃথক লেয়ার তৈরি হয়ে যাচ্ছে, সেটা আমরা এটা দিয়ে বুঝতে পারি যখন আমরা পানিতে ধরো কেরোসিন তেল মিশাই বা যে কোনো একটা তেল মিশালাম, তেল মিশিয়ে যখন আমরা ঝাঁকাবো তখন দেখবো যে স্যার এই যে কেরোসিনের কিন্তু একটা কালার থাকে, তাহলে পানির একটা কালার, কেরোসিনের একটা কালার। যখন আমরা ঝাঁকাবো তখন দেখবো যে তখন তারা দুটো পৃথক লেয়ার তৈরি করবে। যেহেতু কেরোসিনের ঘনত্ব পানির চেয়ে কম, সেজন্য কেরোসিন উপরে এবং পানি নিচে এরকম দুইটা পৃথক লেয়ার তৈরি হবে। তো দুইটা পৃথক লেয়ার তৈরি হওয়ার পরে এই যে আমরা যে পাশে স্টপ কর্কটা দেখতে পাচ্ছি, এই পৃথকীকরণ ফানেল বা সেপারেটরি ফানেল যেটা আছে, সেটার নিচের দিকে যে স্টপ কর্কটা আছে, সেই স্টপ কর্কটা যখন স্যার এভাবে পৃথকীকরণ ফানেলের সাথে 90 ডিগ্রিতে থাকে তখন সেটা হচ্ছে বন্ধ, আর যখন প্যারালালি থাকবে তখন ফুল অন। তাহলে আমি যখন এই স্টপ কর্কটাকে ফুল অন করব, তাহলে এখান থেকে এই যে নিচে যে লেয়ারটা আছে সেই লেয়ারটা পৃথক হয়ে যাবে। এখানে তখন নিচে যে লেয়ারটা আছে সেই লেয়ারটা পৃথক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা দ্রাবক নিষ্কাশন সম্পন্ন করব। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মূলত দ্রাবক নিষ্কাশন এবং এদের প্রয়োগ। তাহলে আজকের ক্লাস শেষে তোমরা দ্রাবক নিষ্কাশন এটা কিভাবে করা হয় সেটা ব্যাখ্যা করতে পারবে, এবং নিষ্কাশন সংখ্যা যদি বেশি হয় তাহলে সেটাকে আমাদের জন্য লাভজনক হবে কিনা সেটাকে ব্যাখ্যা করতে পারবে, এবং গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে কিছু। তাহলে আসি দ্রাবক নিষ্কাশন। এটা আমরা একটু আগে যে কথা বলছি সেই কথাটার একটা বর্ণনা দেখো এখানে আছে, যে কোন একটা জৈব পদার্থকে সাধারণত আমরা তার পানির দ্রবণ বা জলীয় দ্রবণ থেকে কোনো নির্দিষ্ট একটা জৈব দ্রাবক ব্যবহার করে সেটাকে বিশুদ্ধ আকারে পৃথক করতে পারি। এক্ষেত্রে আমরা যে জৈব দ্রাবকটা ব্যবহার করব অবশ্যই সেটাকে পানিতে অমিশ্রণীয় হতে হবে। যেমন আমি যে বললাম যে পানির সাথে কেরোসিন, পানি আর কেরোসিন কি স্যার মিশবে একটার সাথে একটা? মিশবে না। তাহলে জৈব দ্রাবকটাকে অবশ্যই আমরা যে জৈব দ্রাবকটাকে জৈব যৌগকে পৃথক করার জন্য ব্যবহার করব সেটাকে অবশ্যই পানিতে অমিশ্রণীয় হতে হবে। এখন আমরা যে জৈব দ্রাবকগুলো ব্যবহার করতে পারি সেরকম একটা উদাহরণ দেখো, আমরা ইথারকে ব্যবহার করতে পারি, বেনজিন, কার্বন ডাইসালফাইড, ক্লোরোফর্ম, টলুইন, পেট্রোলিয়াম, ইথার ইত্যাদি এগুলোকে আমরা জৈব দ্রাবক হিসেবে ব্যবহার করতে পারি। এখন এই যে আমরা যে একটা জৈব যৌগকে একটা দ্রবণ থেকে পৃথক করে নিচ্ছি, পৃথক করে নেওয়ার জন্য যে নীতিটা এখানে কাজ করে সেই নীতিটা হচ্ছে স্যার লাইক ডিজলভস লাইক।
এটার মানে হচ্ছে আমরা জানি নিশ্চয়ই যে জৈব যৌগগুলো জৈব দ্রাবক, দ্রাবকের হ্যাঁ হ্যাঁ প্রকৃতি। হ্যাঁ, এবং দ্রাবকের প্রকৃতির ব্যাপারে অর্থাৎ জৈব যৌগ জৈব দ্রাবক, অজৈব যৌগগুলো অজৈব দ্রাবকে দ্রবীভূত হয়। অর্থাৎ পোলার পোলারের মধ্যে হবে, অপোলার অপোলারের মধ্যে হয়, সহজ কথায়। তাহলে আমরা মূলত এই নীতির সাহায্যে কোন একটা জৈব যৌগকে তার কোন একটা জলীয় মিশ্রণ থেকে পৃথক করে নিতে পারি। তার দ্রাবক নিষ্কাশনে যদি আমাদের জ্ঞানমূলক আসে, তাহলে আমরা সংজ্ঞাটা এভাবে লিখবো যে কোন একটা জৈব যৌগকে তার জলীয় দ্রবণ বা অন্য কোন একটা মিশ্রণ থেকে একটা উপযুক্ত জৈব দ্রাবকে দ্রবীভূত করে পৃথক করার পদ্ধতিকে বলা হচ্ছে দ্রাবক নিষ্কাশন। এখন যদি স্যার আমি এটাকে দ্রাবক নিষ্কাশন কেন বলতেছি, এটাকে তো দ্রবণ নিষ্কাশন বলা যেত, কিন্তু আমরা দ্রাবক নিষ্কাশন কেন বলতেছি? কে বলতে পারে দেখি তো? পানিকে পৃথক করা হবে সেজন্য। ভেরি গুড। দেখো আমরা কিন্তু জৈব যৌগটাকে কিন্তু বিশুদ্ধ অবস্থায় পাচ্ছি না, জৈব যৌগটাকে অন্য একটা দ্রাবকের মধ্যে দ্রবীভূত করে নিয়ে যাচ্ছি। তার মানে আমি জৈব যৌগটাকে কিন্তু বিশুদ্ধ পাচ্ছি না, বিশুদ্ধ অবস্থায় পাচ্ছি কোনটাকে? দ্রাবকটাকে, অর্থাৎ পানিকে আমি কিন্তু বিশুদ্ধ অবস্থায় পাচ্ছি। সেজন্য এটাকে বলা হচ্ছে কি স্যার? দ্রাবক নিষ্কাশন। বুঝছি? স্যার ওকে, তাহলে এখন আমরা আসি দ্রাবক নিষ্কাশনের জন্য এই ধরনের আমরা পৃথকীকরণ ফানেল ব্যবহার করি, সেখানে দুটো ফেজ তৈরি হয়ে যায়, ফেজ 1 এবং ফেজ 2। আচ্ছা, আমরা এখানে দুইটা ভিডিও ছিল, ভিডিওগুলো গতকাল দেখছি, আজকে না দেখি ভিডিও। তার দ্রাবক নিষ্কাশনের জন্য আমরা দুইটা উপায় করতে পারি দ্রাবক নিষ্কাশন। একটা হচ্ছে জলীয় দ্রবণ থেকে, আরেকটা হচ্ছে কঠিন পদার্থ থেকে। কঠিন পদার্থ থেকে যেটা করে সেটার নাম হচ্ছে সকসলেট নিষ্কাশন, কারণ এটাকে সকসলেট নামক একটা মেশিনের সাহায্যে করা হয়। তাহলে এটা আমরা না যাই, এটা আমাদের সিলেবাসে নেই, আমাদের সিলেবাসে আছে শুধু জলীয় দ্রবণ থেকে দ্রাবক নিষ্কাশন। এমনি তো ওই নামটা মনে রাখি আর কি, সকসলেট নিষ্কাশন। দেখো এটাকে কঠিন পদার্থ থেকে নিষ্কাশন করে পৃথকীকরণ একটা ফানেলের সাহায্যে, এটা আলাদা, এটা আমাদের সিলেবাসে নেই, আমরা এটা নিয়ে আলোচনা করবো মূলত। তো এই দ্রাবক নিষ্কাশন পদ্ধতি এটা আবার দুই রকম হয়, একটা হচ্ছে ব্যাচ নিষ্কাশন আর একটা হচ্ছে অবিরত নিষ্কাশন। স্যার ব্যাচ নিষ্কাশনটা হচ্ছে কি স্যার? খন্ড খন্ড করে আলাদা করা। ঠিক আছে স্যার, আমি এমন হতে পারে যেমন ধরো আমাকে যে দ্রাবকটা দেওয়া হয়েছে সেটাকে আমি কিছু সমান সমান অংশে ভাগ করলাম। যেমন মনে করি আমাকে 200 ml জৈব দ্রাবক দিয়েছে, এখন এই 200 ml জৈব দ্রাবককে আমি একবারে ব্যবহার না করে মনে করি 200 ml কে আমি 10 ভাগ করছি, 10 ভাগ করলে প্রতি ভাগে কত ml করে হবে স্যার? আমাকে 200 ml জৈব দ্রাবক দেওয়া আছে, সেটাকে আমি একবারে ব্যবহার না করে 10টা সমান অংশে ভাগ করছি। তো 10টা সমান অংশের মধ্যে প্রতিটা অংশে কত করে হবে? 20 ml করে হবে না? এই 20 ml 20 ml 20 ml করে ব্যবহার করে আমরা কোন একটা দ্রাবককে নিষ্কাশন করার এই পদ্ধতিটাকে বলা হচ্ছে ব্যাচ নিষ্কাশন। আর যদি 200 ml কে একেবারেই করে ফেলি, মানে 200 ml কে একবারে ব্যবহার করে আমি একবারে নিষ্কাশন করছি, সেটাকে বলবো অবিরত নিষ্কাশন। তাহলে আমাদের জন্য লাভজনক হচ্ছে মূলত এই ব্যাচ নিষ্কাশনটা। ব্যাচ নিষ্কাশনটা কেন লাভজনক সেটা আমরা দেখব আমাদের গাণিতিক সমীকরণের সাহায্যে। এখন বন্টন গুণাঙ্কটা জানি। এরপরে বন্টন গুণাঙ্কটা কি স্যার? গতকালের সংজ্ঞাটা দেখেছিলাম যে একটা নির্দিষ্ট তাপমাত্রায় কোন একটা দ্রবকে যদি দুইটা অমিশ্রণীয় দ্রাবকের মধ্যে, দুইটা দ্রাবকের নাম দিয়েছে এখানে এ আর বি, তাহলে এ আর বি নামক দুইটা অমিশ্রণীয় দ্রাবকের মধ্যে যদি আমরা একটা দ্রবকে মিশাই, তখন দেখবো যে এই দ্রবটা দুইটা দ্রাবকের মধ্যে বন্টিত হয়ে যায় বা দুইটা দ্রাবকের মধ্যে সে বিভক্ত হয়ে যায় কিছু। এই দুইটা অমিশ্রণীয় দ্রাবকের মধ্যে মনে করি একটা হচ্ছে পানি, অর্থাৎ একটা পোলার দ্রাবক, আর একটা হচ্ছে জৈব দ্রাবক যেটা অপোলার। তাহলে দেখা যাবে এই দ্রবটা পোলার এবং অপোলার এই দুইটা দ্রাবকের মধ্যে বন্টিত হয়ে যাবে বা বিভক্ত হয়ে যাবে, এমন ভাবে বিভক্ত হবে যেন দুইটা দ্রাবকের মধ্যেই ওই দ্রবের ঘনমাত্রার অনুপাতটা কি হয় স্যার? একটা ধ্রুব সংখ্যা হয়। এখানে নিচে বানানটা একটু সমস্যা হয়েছে, ধ্রুবক বানানটা একটু ভুল হয়েছে, দেখো। তাহলে আমি কি বলছি যে একটা দ্রবকে দুইটা দ্রাবকের মধ্যে মিশাবো, মিশিয়ে আমরা ঝাঁকাবো, তখন দেখবো যে দ্রবটা দুইটা দ্রাবকের মধ্যে এমন ভাবে বিভক্ত হয়ে যাবে যেন দুইটা অংশের মধ্যে, অর্থাৎ দুইটা দ্রাবকের মধ্যে ওই দ্রবের ঘনমাত্রার অনুপাত একটা ধ্রুব সংখ্যা হয়। এই ধ্রুব সংখ্যাটাকে বলা হচ্ছে বন্টন গুণাঙ্ক। এবং এই যে সূত্রটা, এই সূত্রটা দিয়েছেন বিজ্ঞানী নার্নস্ট, এই জন্য এটাকে নার্নস্টের বন্টন সূত্রও বলা হয়। ঠিক আছে, তাহলে আমরা বন্টন গুণাঙ্কের সংজ্ঞাটা দেখিনি, বন্টন গুণাঙ্কের সংজ্ঞাটা দেখছি, এখন আসি বন্টন গুণাঙ্কের রাশিমালা। তাহলে কেডি, কেডিটা হচ্ছে স্যার এ দ্রাবকের মধ্যে দ্রবের ঘনমাত্রা ডিভাইড বাই বি দ্রাবকের মধ্যে দ্রবের ঘনমাত্রা। এখন আমি সবসময় বন্টন গুণক হিসাব করার সময় কি করবো স্যার? আমার যে এখানে দুইটা লেয়ার থাকবে, দুইটা লেয়ারের মধ্যে আমি ঘনমাত্রা যখন নির্ণয় করবো তখন কি করবো স্যার? C2/C1, অর্থাৎ প্রথম দ্রাবকের দ্বিতীয় দ্রাবকের মধ্যে ঘনমাত্রা ডিভাইড বাই প্রথম দ্রাবকের মধ্যে ঘনমাত্রা। ক্যান্ডিটা কিভাবে বের করবো? C2/C1, C2 টা হচ্ছে দ্বিতীয় দ্রাবকের মধ্যে দ্রবের ঘনমাত্রা,
আর C1 টা হচ্ছে প্রথম দ্রাবকের মধ্যে ঘনমাত্রা। ঠিক আছে, এই কথাটা একটু মাথায় রাখবা। C2 KD সমান C2/C1, C2 হচ্ছে দ্বিতীয় দ্রাবকের ঘনমাত্রা, C1 হচ্ছে প্রথম দ্রাবকের ঘনমাত্রা। ওকে, তাহলে আমরা এরপর আসি আমাদের দ্রাবক নিঃশাসনের জন্য একটা রাশিমালা। তাহলে মনে করি আমরা একটা পৃথকীকরণ ফানেল নিলাম। পৃথকীকরণ ফানেলের মধ্যে প্রথমে আমি এই ফানেলের মধ্যে VML পানি যোগ করছি। সিস্টেমেটিক কাজগুলো মনে রাখো, গতকাল লিখছিলাম বলে হয়তো অনেকে বুঝতে পারো নাই, আজকে টাইপ করছি। মনে করি আমি এই পৃথকীকরণ ফানেলের মধ্যে VML পানি যোগ করছি, পানি নিচ্ছি। পানি নেওয়ার পরে তার মধ্যে কিছু আয়োডিন মিশাচ্ছি। স্যার আয়োডিন কতটুকু মিশেছি? W গ্রাম। W গ্রাম। এখন কি আয়োডিন গুলো পানিতে পুরোপুরি দ্রবীভূত হবে কিনা? না স্যার, মিশবে যে হ্যাঁ, না স্যার। কিছুটা দ্রবীভূত হতে পারে, তবে এমনি মিশ্রিত অবস্থা থাকবে। ঠিক আছে, মিশ্রিত থাকবে VML পানির মধ্যে। এখন আমি কি করছি যে আরেকটা দ্রাবক ব্যবহার করছি CCl4। তাহলে আমি এই ফানেলের মধ্যে এরপর CCl4 মিশিয়েছি। CCl4 এর আয়তন কতটুকু নিয়েছি? V1 ml। এখন এই মিশ্রণটাকে আমি ঝাঁকাবো। ঝাঁকানো হলে দেখা যাবে এই আয়োডিন যেহেতু অপোলার যৌগ আর CCl4 হচ্ছে একটা অপোলার দ্রাবক, তাই লাইক ডিজলভস লাইক এই নীতি অনুসারে আয়োডিন গুলো পানিকে ছেড়ে বেশিরভাগই CCl4 এর মধ্যে চলে আসবে এবং CCl4 এর সাথে মিশে যাবে, অর্থাৎ CCl4 এর আয়োডিন গুলো দ্রবীভূত হয়ে যাবে। আয়োডিন যখন CCl4 এর মধ্যে দ্রবীভূত হয় তখন তার কালারটা হয় স্যার এরকম। এখানে কি কালার? এটা লাল কালার না? জি স্যার। জি স্যার। তাহলে আয়োডিনের স্যার সাথে যখন আয়োডিনগুলো CCl4 এর মধ্যে কেন দ্রবীভূত হবে? এই যে আয়োডিন অপোলার, CCl4 অপোলার, তাহলে অপোলার যৌগগুলো অপোলার দ্রাবকে দ্রবীভূত হয় লাইক ডিজলভস লাইক অনুসারে। পানি তো পোলার, পানিতে সেজন্য আয়োডিন মিশে নেই খুব একটা। স্যার সবসময় কি অপোলার দ্রাবক অপোলার মূল হ্যাঁ। নিতে হবে যে? হ্যাঁ, অপোলার যৌগকে দ্রবীভূত করার জন্য অপোলার দ্রাবক নিতে হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো, এখানে আমরা যখন ঝাঁকালাম V1 ml যোগ করে, যখন CCl4 যোগ করে যখন ঝাঁকাইছি, ঝাঁকানোর পর দেখা যাচ্ছে কি বেশিরভাগ আয়োডিনই পানিকে ছেড়ে এখন কোথায় চলে আসছে? CCl4 এর মধ্যে চলে আসছে। আর CCl4 এর সাথে যখন আয়োডিন মিশে গেছে তখন তার কালারটা হয়ে গেছে এ ধরনের রক্তের মতো লাল। তো এখন দেখো আমরা যখন ঝাঁকাই, কিছুক্ষণ যখন ঝাঁকাই রেখে দিব, ফানেলটাকে যখন কিছুক্ষণ স্থির অবস্থায় রাখবো, তখন দেখবো যে এই ধরনের দুইটা পৃথক লেয়ার তৈরি হবে, যেখানে CCl4 এর এবং আয়োডিন এদের যে মিশ্রণ, এদের ভরটা কিন্তু স্যার অনেক বেশি। কারণ দেখো যে আয়োডিনের ভর কত জানি স্যার? I2। আয়োডিনের পারমাণবিক ভর হচ্ছে 127, তাহলে I2 হলো 254, সাথে CCl4 দুইটা মিলে পানির ভর হচ্ছে মাত্র 18। সেজন্য দেখা যাচ্ছে যে আয়োডিন এবং CCl4 যে মিশ্রণ সেটা কিন্তু ঘন বা ভারী। ভারী বলে এটা সাধারণত এই ফানেলের তলার দিকে জমা হয়, আর পানির সাথে আয়োডিনের যে মিশ্রণটা ছিল সেটা হালকা বলে এটা উপরের দিকে জমা হবে। ঠিক আছে, উপরের দ্রবণটা কিছুটা স্বচ্ছ থাকে আর নিচেরটা একটু ঘন হয়। তাহলে এখন যখন আমরা স্যার ফানেলটাকে যখন স্টপ কর্কটাকে যখন অন করব, তখন এই যে আয়োডিনের সাথে যে CCl4 যে মিশ্রণ, সেই মিশ্রণটা এদিক দিয়ে বেরিয়ে যাবে। তো বেরিয়ে যাওয়ার পর আমরা এখানে পৃথক আরেকটা পাত্রের মধ্যে এটাকে সংগ্রহ করে দিতে পারি। এখন সংগ্রহ করার আগে আমি একটু হিসাব করে ফেলি যে এখানে মনে করি যে CCl4 এর মধ্যে কিছু আয়োডিন চলে গেছে। চলে যাওয়ার পর পানিতে অবশিষ্ট আছে যে W1 গ্রাম। আবার বলছি, আমরা যখন CCl4 যোগ করে ঝাঁকাইছি, ঝাঁকানোর পরে বেশিরভাগ আয়োডিনই CCl4 এর মধ্যে দ্রবীভূত হয়ে গেছে। তো CCl4 এর মধ্যে দ্রবীভূত হওয়ার পর এখন আমি ধরে নিলাম যে পানিতে অবশিষ্ট আয়োডিন আছে যে W1 গ্রাম। তাহলে স্যার CCl4 এর মধ্যে কতটুকু দ্রবীভূত হয়েছে? W-W1 গ্রাম। W-W1 গ্রাম, ভেরি গুড। তাহলে দেখো CCl4 এর দ্রবীভূত হয়ে গেছে আয়োডিন W-W1 গ্রাম। তাহলে এখন দেখো আমরা পানিতে কতটুকু আয়োডিন অবশিষ্ট আছে সেটাও পাইছি, CCl4 এর মধ্যে কতটুকু দ্রবীভূত হয়েছে সেটাও পাইছি। এখন কি আমরা ওদের ঘনমাত্রা নির্ণয় করতে পারবো না? ঘনমাত্রা সমান ভর ভাগ আয়তন। তাহলে দুইটারই ভর পাইছি, আয়তনও জানা আছে, এখান থেকে আমরা তাদের ঘনমাত্রা বের করে ফেলবো। তাহলে পানিতে আয়োডিনের ঘনমাত্রা C1, এটাকে ধরছি C1, অর্থাৎ প্রথম দ্রাবকের মধ্যে ঘনমাত্রা C1 সমান হচ্ছে স্যার ভর ভাগ আয়তন। তাহলে পানিতে অবশ্যই আছে W1 গ্রাম, আয়তন হচ্ছে V, তাহলে W1 কে V দিয়ে ভাগ। একইভাবে যদি আমি CCl4 এর মধ্যে আয়োডিনের ঘনমাত্রা নির্ণয় করতে চাই, CCl4 এর মধ্যে আয়োডিনের ঘনমাত্রা C2 ধরলাম, এটাকে C2 সমান হচ্ছে W-W1/V1। এটা V1 কেন স্যার বলতে পারবো?
স্যার এটা CCl4 এর আয়তন। ভেরি গুড, CCl4 এর আয়তন হচ্ছে V1। এখন আমরা আসি বন্টন গুণকের সূত্রে। তাহলে বন্টন গুণক KD সমান হচ্ছে, স্যার বলছিলাম যে দ্বিতীয় দ্রাবকের ঘনমাত্রা ভাগ প্রথম দ্রাবকের ঘনমাত্রা। তো দ্বিতীয় দ্রাবক হিসেবে আমি CCl4 ইউজ করছি, প্রথম দ্রাবক হিসেবে আমার ছিল পানি। তাহলে C2/C1 এই মানগুলো বসাইছি। বসানোর পরে আমরা যেহেতু এখানে দুইটা ভগ্নাংশ সরল করছি, সরল করে পাচ্ছি এরকম। তাহলে এখন আমি যদি এই দুইটা লাইনকে বাদ দিই, মানে বাদ দেওয়া মানে কি, এখন এটার সাথে যদি এটা কম্পেয়ার করি তাহলে দেখো KD সমান কি হচ্ছে W - W1 * V ডিভাইডেড বাই V1 W1। এখন যদি R গুণন করি, R গুণন করলে কি স্যার এটা পাবো না? জি আচ্ছা, এখন দেখো যদি আমরা এখান থেকে ব্র্যাকেট চিহ্নটা তুলে দিই, ব্র্যাকেট চিহ্ন তুলে দিলে কি আসবে? WV - W1V। এরপর W1, এখানে যেহেতু W1 আছে, এখানকার W1V টাকে এপাশে নিয়ে আসবো। এপাশে নিয়ে আসার পরে রাশিটা পাবো যে এরকম। এখানে কি সমস্যা আছে? না স্যার। না স্যার। এখন এই দুইটা পদ থেকে আমি W1 টা কমন নিই। W1 কমন নিলে এরকম হচ্ছে, W1 টা কমন নিলে পাচ্ছি KdV1 + V = WV। তাহলে এখন W1 এর মানটা আমি বের করব। তাহলে W1 সমান কি হচ্ছে, পক্ষান্তর করে আমি পাচ্ছি WV ডিভাইডেড বাই KdV1 + V। তো স্যার এতটুকু পর্যন্ত আসার পরে, আচ্ছা এতটুকু পর্যন্ত আগে দেখে নাও কারো কোনো সমস্যা আছে কিনা। সমস্যা থাকলে বলতে পারো। এখানে কালারগুলো, লেখার কালারগুলো ডিফারেন্ট করে দিয়েছি তোমাদের বুঝার সুবিধার্থে, নাহলে সবগুলো কালো হলে ইজি লাগতো। দেখো তো এই যে W1 নিয়ে পর্যন্ত কারো সমস্যা আছে কিনা। এর ঘনমাত্রার সূত্র কি গ্রাম বাই আয়তন? হ্যাঁ, ভর ভাগ আয়তন। যদিও Yes, ঘনমাত্রা sir. সমান মোল ভাগ আয়তন, কিন্তু আমাদের এখানে মোলটা পাচ্ছি না, সেই জন্য এখানে ভর ভাগ আয়তন। মোলটাও একটা ভর না, ভর ভাগ আয়তন। জি স্যার। W1 পর্যন্ত সমস্যা না থাকলে বলো। কোনো সমস্যা আছে? না স্যার। ওকে, তাহলে আমরা দেখো বইয়ের সাথে আজকে রাশিমালাটা একটু ভিন্ন। এখন এখানে এসে স্যার আমি কি একটু নিচের লাইনে এসে W1, এখানে এই লাইনটাকে এভাবে লিখতে পারতাম না যে W1 = W টাকে যদি আমি পৃথক করে রাখতাম, যে W ইনটু একটা ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দিয়ে V ডিভাইড বাই KdV1 + V, এটাকে আমি এভাবে লিখতাম। এখন দেখো আমরা তার W1 টা হচ্ছে কি স্যার, একবার নিঃশেষণ করার পরে অবশিষ্ট আয়োডিনের পরিমাণ, পানিতে অবশিষ্ট আয়োডিনের পরিমাণ। আমরা যখন CCl4 একবার যোগ করে ঝাঁকাইছি, তার অবশিষ্ট আয়োডিন পানিতে কতটুকু আছে সেটাই হচ্ছে W1। তাহলে W1 সমান কি পাইছি স্যার, W ইনটু V ডিভাইড বাই এটা। তাহলে এখানে W2 হচ্ছে কি স্যার, আমার প্রাথমিক পরিমাণ। তাহলে একবার নিঃশেষণ করার পরে পরিমাণটা হচ্ছে প্রাথমিক পরিমাণ ইনটু V ডিভাইডেড বাই KdV1 + V। এটাকে আমি ব্র্যাকেটের মধ্যে রাখছি। এখন দেখো তো তোমরা ক্যামেরাটা একটু দেখা যায় কিনা দেখো। বোর্ড কি দেখা যাচ্ছে স্যার? জি জি স্যার। স্যার। ওকে, তাহলে একটু খেয়াল করি আমি। দেখো তাহলে W1 পাচ্ছি যে W ইনটু V ডিভাইড বাই KdV1 + V। তাহলে এখানে দেখো যখন আমি একবার নিঃশেষণ করছি, তখন এখানে কি এটার উপর পাওয়ার 1 দিতে পারি না, বা ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটার উপরে পাওয়ার, স্যার আলোর জন্য দেখা যাচ্ছে না। আলোর জন্য দেখা যাচ্ছে না। আচ্ছা নিচে লিখতাম, এই ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটাকে আমি পাওয়ার 1 দিতে পারি না একবার নিঃশেষণ করার পরে। একবার নিঃশেষণ করার পরে আমি এটা পাইছি যে একবার নিঃশেষণ করার পরে অবশিষ্ট পরিমাণটা সমান হচ্ছে প্রাথমিক পরিমাণ ইনটু ব্র্যাকেটের ভিতরে রাশি হোল টু দি পাওয়ার 1। ঠিক আছে, এখন যখন আমি একবার নিঃশেষণ করে ফেলছি, এখন আমি কি করছি, যে পানিটা আমার অবশিষ্ট আছে এখন সেই পানিতে আবার CCl4 যোগ করছি V1, আবার V1 ml CCl4 যোগ করে ঝাঁকাইছি। ঝাঁকানোর পরে কিছু আয়োডিন CCl4 এর সাথে মিশে গেছে, মিশে গেলে আবার এরকম পৃথক হয়ে গেল। পৃথক হওয়ার পর এখন আমি মনে করি যে পানিতে অবশিষ্ট আছে W2 গ্রাম,
পানিতে অবশিষ্ট আয়োডিন আছে যে W2 গ্রাম। তো স্যার W2 গ্রাম সমান কি হবে? তাহলে আমার প্রাথমিক আয়তন প্রাথমিক পরিমাণ কোনটা স্যার? এখন প্রাথমিক পরিমাণ হচ্ছে W1। W গ্রাম। না স্যার, এখন প্রাথমিক পরিমাণ W গ্রাম তো সেটা হচ্ছে প্রাথমিক। আমি কিছু আয়োডিন বের করে ফেলছি। আয়োডিন নিয়ে যাওয়ার পরে এখন আবার CCl4 যোগ করছি। তাহলে এখন আমার অর্থাৎ এই অবশিষ্টটা থেকে কিন্তু আমি আবার নিষ্কাশন করতেছি। কথাটা মনে বুঝি নাই? বুঝছি। হ্যাঁ, এই অবশিষ্টটা থেকে আমি আবার আয়োডিন বের করে নিয়ে আসবো। তাহলে এখন আমার প্রাথমিক পরিমাণটা হচ্ছে W1। তাহলে এখানে লিখতে পারি W1 ইনটু এই ব্র্যাকেটের ভিতরে রাশিটা কিন্তু ফিক্সড থাকবে। তাহলে আমি যদি এটাকে এভাবে লিখি KD V1 প্লাস V। এখন এই W1 এর মানটা যদি স্যার বসাই, W1 সমান কত? এটা না? W ইনটু KD V1 প্লাস V, এটা। তাহলে জি এখন স্যার। এখানে যদি এই মানটা বসাই তাহলে স্যার এটা এরকম আসবে না? এই যে এটার উপর স্কয়ার। জি স্যার, এটা আসবে। জি স্যার। এরপর যদি তুমি W3 করো, তার W3 সমান কি আসবে? W2 ইনটু এই পুরোটা। তখন সেক্ষেত্রে আবার তুমি যদি W2 এর মানটা বসাও তখন দেখবে যে এখানে পাওয়ার আসবে কি স্যার? কিউব। যদি তুমি এখানে W3 করো তখন এখানে মানটা আসবে যে কিউব। রে স্যার, ঠিক আছে? যতবার নিষ্কাশন করা হবে তত পাওয়ার হবে। হ্যাঁ, তত পাওয়ার। তাহলে তুমি যদি এখানে n তম বার নিষ্কাশন করো, এখানে n, তাহলে এখানে কি আসবে? W হোল টু দি পাওয়ার n। n হবে। ঠিক আছে, বাকিটা ঠিক থাকবে। তাহলে আমি বলতে পারি না যে এভাবে n তম বার নিষ্কাশন শেষে আমার অবশিষ্ট আয়োডিনের পরিমাণ Wn এটা সমান হচ্ছে W ইনটু V ডিভাইডেড বাই KdV1 প্লাস V হোল টু দি পাওয়ার n। এটা কি বলা যায়? জি স্যার। আচ্ছা, হ্যাঁ। তো দেখো স্যার গতকালটা চেয়ে আজকেরটা আরেকটু মোটামুটি সহজ, এবং এটা বুঝতে যদি কারো সমস্যা হয় বলতে পারো। আশা করি সমস্যা হওয়ার কথা না। WN নির্ণয়টাতে সমস্যা হওয়ার কথা নয় আশা করি। বুঝতে পারছি? জি স্যার। ওকে, তাহলে এখন আমরা 2019 সালে এই টপিকটা থেকে আসা প্রশ্নটার সমাধানটা একটু দেখে নিই। তা 2019 সালে এ ধরনের একটা প্রশ্ন এসেছে, দেখো। 3টা পাত্র দেওয়া আছে। 3টা পাত্রের মধ্যে দেখো প্রথম পাত্রের মধ্যে কি আছে? 200 ml CCl4। এরপরটাতে দেওয়া আছে পাত্র 2তে 200 ml দ্রবণ, তার মানে এটা পানি। আর এখানের সঙ্গে অ্যাড করতেছে কি 2 গ্রাম আয়োডিন। তার 2 গ্রাম আয়োডিনকে পানির সাথে মিশাইছে। মেশানোর পরে এখন ধরো দুইজনকে বলছে কাজটা করতে, মিস্টার এক্স এবং মিস্টার ওয়াই। তাহলে মিস্টার এক্স কি করছে? এখানকার 1 নাম্বার পাত্রের সম্পূর্ণ দ্রবণকে একবারে মিশে দিছে সে, অর্থাৎ 200 ml কে একেবারে এখানে মিশে দিছে, একবারে মিশে দিয়ে একবারে ঝাঁকাইছে, একবারে আয়োডিন নিষ্কাশন করছে। অর্থাৎ সে কাজটা করছে কয়বার? একবার। তার ধৈর্য কম, বোঝা যাচ্ছে। মিস্টার এক্স কি করছে? এখানকার সবগুলো CCl4 কে একবারে মিশে দিচ্ছে, মিশে দেওয়ার পর ঝাঁকাইছে, ঝাঁকানোর পর আয়োডিন গুলোকে বের করে আনছে মিশ্রণ থেকে। ঠিক আছে, সে কাজটা করছে একবার। আর মিস্টার ওয়াই হচ্ছে ঠান্ডা মাথার মানুষ, সে কি করছে? ওই 1 নাম্বার পাত্রের দ্রবণকে, 1 নাম্বার পাত্রের দ্রাবকটাকে সমান 4 ভাগে ভাগ করছে। তো যদি এই 200 ml কে আমি সমান 4 ভাগে ভাগ করি, প্রতি ভাগের মধ্যে কত ml করে পড়বে? 20। না স্যার, 200 কে 4 দিয়ে ভাগ করি, 50 ml করে। 50। হ্যাঁ, 50 ml করে পড়তেছে। তা সে কি করছে? 4 বার করছে কাজটা, অর্থাৎ 50 ml প্রথমে এখানে মিশাইছে, মিশানোর পর ঝাঁকাইছে, ঝাঁকানোর পর কিছু আয়োডিন বের করে নিয়ে আসছে, আবার 50 ml মিশিয়েছে, আবার ঝাঁকাইছে। এইভাবে সে কাজটাকে কয়বার করছে? 4 বার। 4 বারে 2 নম্বর পাত্র থেকে আয়োডিন নিষ্কাশন করছে। এবং আমাদের মানটা বলে দিচ্ছে যে CCl4 এবং পানিতে আয়োডিনের বন্টন গুণাঙ্কের মানটা হচ্ছে 80। আমাদের বন্টন গুণাঙ্কের মান দেওয়া আছে। এখন প্রশ্ন হচ্ছে যে আয়োডিন নিষ্কাশন করতে গিয়ে কে বেশি লাভবান হয়েছে, কি মিস্টার এক্স না ওয়াই? অর্থাৎ কে বেশি পরিমাণ আয়োডিনকে নিষ্কাশন করতে পারছে? ঠিক আছে, এখন এটা কিভাবে করব আমরা দেখি। আমি তোমাদেরকে হিন্টস গুলো দিচ্ছি, তোমরা এটা করে আমাকে রেজাল্টটা এই যে অফ পিরিয়ডের মধ্যে দিবা। তো মিস্টার এক্স এর জন্য যদি আমরা দেখি, সরি, দেখো আমাদের পানির পরিমাণটা হচ্ছে কত? 200 ml। ডব্লিউ অর্থাৎ ভিটা হচ্ছে 200 ml, ডব্লিউ হচ্ছে 2 গ্রাম। এরপরে মিস্টার এক্স এর জন্য এন হচ্ছে একবার, আর সে সম্পূর্ণ দ্রাবক একবার ব্যবহার করছে, তার মানে V1 এর পরিমাণ হচ্ছে 200 ml। তাহলে আমরা এখান থেকে কি এভাবে লিখতে পারি না যে মিস্টার এক্স এর জন্য ভি হচ্ছে 200 ml, V1 হচ্ছে 200 ml, এরপরে হচ্ছে কেডি এর পরিমাণ 80 দেওয়া ছিল, ডব্লিউ গ্রাম হচ্ছে, ডব্লিউ পরিমাণ হচ্ছে 2 গ্রাম, এবং এন হচ্ছে স্যার ভি কোনটা, V1 কোনটা একটু একবার বলুন। ভিটা হচ্ছে পানি, আর V1 টা হচ্ছে CCl4। এটা ভিটা হচ্ছে প্রথম দ্রাবক, V1 হচ্ছে দ্বিতীয় দ্রাবক, অর্থাৎ পরবর্তী আমরা যে জৈব দ্রাবকটা ব্যবহার করছি সেটা। বুঝছি স্যার?
এটা হচ্ছে পানির আয়তন, জৈব দ্রাবকের আয়তন। জৈব দ্রাবক হিসেবে CCl4 ইউজ করা হয়েছে। সমস্যা তো জি স্যার, এখানে? বুঝছি। ওকে, তাহলে এখন আমাকে বের করতে হবে কি স্যার, তার অবশিষ্ট অংশের পরিমাণ, অর্থাৎ একবার নিষ্কাশন করার পরে অবশিষ্ট অংশের পরিমাণ W1 টা বের করব। তো W1 নির্ণয় করার জন্য সমীকরণ হচ্ছে এটা। তো এখানে n এর মান 1 বসাবো, এখানেও 1 দিব, বাকি মানগুলো তো দেওয়াই আছে এখানে। তো এগুলো মানগুলো বসিয়ে আমরা তার বেলায় কি পরিমাণ আয়োডিন অবশিষ্ট আছে সেটা পেয়ে যাবো না? জি স্যার। ওকে, এটা করে দেখাবা। আর এরপরে মিস্টার ওয়াই জন্য দেখো, মিস্টার ওয়াই কি করছে যে তার বেলায়ও ভি এর পরিমাণ 200 ml, অর্থাৎ পানির পরিমাণ ছিল 200 ml, V1 সে কি করছে 4 ভাগে ভাগ করছিল 200 ml কে। CCl4 4 ভাগে ভাগ করছে, এর জন্য প্রতি ভাগ হচ্ছে কত 50 ml করে। এরপরে কেডি এর মান হচ্ছে 80, ডব্লিউ এর পরিমাণ হচ্ছে 2 গ্রাম, তার বেলায় সেম, এন এর মান হচ্ছে তার বেলায় 4। তাহলে এখন আমরা হিসাব করব কি W4, অর্থাৎ 4 বার নিষ্কাশন শেষে অবশিষ্ট আয়োডিনের পরিমাণ কতটুকু আছে, পানিতে কতটুকু আয়োডিন অবশিষ্ট আছে সেটা। তো তার বেলায় আমরা W1 সমান সেম সূত্র বসাবো। তাহলে এখানে WN এর জায়গায় 4 স্যার বসাবো। তাহলে সূত্রটা ভালো করে মুখস্থ করে ফেলতে হবে না স্যার? হ্যাঁ, সূত্রটা মুখস্থ করে ফেলতে হবে। ঠিক আছে, তাহলে এখন এখান থেকে আমাকে ক্যালকুলেশন করে, যেহেতু সময় প্রায় শেষ পর্যায়ে 10টা 20 হয়ে গেছে, তোমরা ক্যালকুলেশন করে বলবা যে কে বেশি লাভবান হয়েছে। অর্থাৎ যার বেলায় WN এর মানটা কম, আমরা বুঝবো যে সে বেশি লাভবান, অর্থাৎ সে বেশি পরিমাণ আয়োডিন নিষ্কাশন করে ফেলছে। কারণ WN টা হচ্ছে স্যার অবশিষ্ট পরিমাণটা, অবশিষ্ট আয়োডিনের পরিমাণ। তো W1 টা যার কম, সে বেশি পরিমাণ আয়োডিন নিষ্কাশন করছে, কাজে সে বেশি লাভবান। বুঝছি? তো স্যার এটা একটু আগে এটা স্ক্রিনশট নিয়ে রাখো, এটা আমাকে জমা দিবা। এই যে কিছুক্ষণ পরে হিসাবটা করে জমা দিবা। এটা এটা নাম ব্রেকের হয়েছে, মধ্যে করে। হ্যাঁ ব্রেকের মধ্যে। এটা করতে কত লাগবে স্যার? ক্যালকুলেটর এতে করবা, 1 মিনিট লাগবে নইলে করতে। ওকে, এটা তোলা হয়েছে? জি স্যার। ওকে, স্যার। স্যার সিলেবাসটা আরেকটু বলেন। সিলেবাস আছে কি আগামীকালে পরীক্ষার জন্য? জি স্যার। আগামীকালে পরীক্ষার জন্য হচ্ছে আয়ন শনাক্তকরণ থেকে শেষ পর্যন্ত। স্যার আবার একটু বলেন। আয়ন শনাক্তকরণ তো আমরা যে অম্লীয়মূলক ক্ষারীয়মূলক শনাক্তকরণ করছি না, ওখান থেকে শেষ পর্যন্ত। জি স্যার। শেষ পর্যন্ত বলতে ক্রোমাটোগ্রাফি, আজকে তো ক্রোমাটোগ্রাফি শুরু করতে পারি না, কালকে একটু সরকারি ট্রেন দিব এটা। কারণ আমাদের পরশু দিনের মধ্যে প্রথম পঞ্চমতে শুরু করতে হবে, নইলে পঞ্চমতে আবার শেষ করতে পারবো না। স্যার আগে রেকর্ডিং ক্লাসটা দিন। স্যার গতকাল একটা রেকর্ড করিনি, কারণ গতকালটা মাঝখান থেকে শুরু করছিলাম, তো এই জন্য আজকেরটা দিচ্ছি পুরোটা। এর আগের দিনেরটা। এর আগের দিন একটা দেখি খুঁজে বাইরে দিব। ওকে, তাহলে আজকে